আশা করি দেখা যাচ্ছে, তাই না? লেখা মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে আমাদের যে বিষয়টা, আমরা অধ্যায় 4 শুরু করব, এবং এই অধ্যায়ে আমাদের যে বিষয়টা, আমাদের যে চ্যাপ্টারের নাম, সেটা হচ্ছে অনুমান বা কল্পনা যাচাই, যেটাকে বলা হয় টেস্ট অফ হাইপোথেসিস। টেস্ট অফ হাইপোথেসিস অর্থাৎ কিছু অনুমান আমরা করব, এবং কিছু এস্টিমেটর বা কিছু প্রাক্কলক কি সেটা আমরা বলবো, সেটার আমরা সাহায্যে আমরা কোনো কিছু বলবো যে আসলে জিনিসটা কি গ্রহণ করা যায় নাকি বর্জন করা যায়। যেমন তোমাদের একটা উদাহরণ আমি বারবার দেই, সেটা হচ্ছে ধরো ধরো একজন আসামি, হ্যাঁ, তাকে গ্রেপ্তার করলো, ঠিক আছে। এখন কি কি হইতে পারে, ফার্স্টে যারা হচ্ছে এটা বিচার করবে, ফার্স্টে এটা ধরে নিচ্ছে কি, সে হচ্ছে, আমি ধরে নিচ্ছি আমার প্রেক্ষাপটে যে একজন আসামি, সে আসলে সত্যিকারে কি ধরো একজন মানুষকে সে খুন করেছে, ঠিক আছে। এখন আদালত কি করতে পারে, কি বিচার দিতে পারে, হয় তাকে তোমার মৃত্যুদণ্ড দিতে পারে, তাহলে যে শাস্তি পাওয়ার কথা সে কিন্তু শাস্তি পেল। কিন্তু এরকম যদি হয় যে আসলে সেই ঘটনাটা ঘটাই নাই, এরকম কোনো ঘটনা যে জজ মিয়ার মতো ঘটনা, যে আসলে সে আসলে দোষী না, ঠিক আছে, তাহলে তাকে যদি এখন বিচারক যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে এটা কি একটা বড় ধরনের একটা ত্রুটি হয়ে গেল না? অর্থাৎ একজন নিরপরাধ একজন লোককে আমি কি করে দিলাম, তাকে আমি শাস্তি দিলাম, তাকে মৃত্যুদণ্ড দিলাম। তাহলে এটা এক ধরনের ভুল, এটা কিন্তু খুবই বড় ধরনের একটা ভুল। তাহলে এরকম কিন্তু হতে পারে, অহরহ হয়। আর একটা কি হতে পারে, যে একজন অপরাধী লোক, সে আসলে কি খুন করছে, কিন্তু সে কোনো না কোনোভাবে, এই যে শাহেদের মতন, কোনো না কোনোভাবে সেই করছে, আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে, এবং তাকে কিন্তু আসলে শাস্তি দেয় নাই, কিন্তু আসলে কিন্তু সে রিয়েল আসলে আসামি ছিল। তাহলে ওই ক্ষেত্রে কি হবে, এটাও এক ধরনের ভুল, ঠিক আছে। তাহলে এই ধরনের, অর্থাৎ যখন আমরা অনুমান বা কল্পনা যাচাই করি, বা এরকম বিচারকরা যখন বিচার কার্য পরিচালনা করে, তখন এখানে কিছু ত্রুটি হতে পারে। তাহলে এখানে আমরা কিছু অনুমান বা কল্পনা যাচাই, এগুলো আমরা ডিটেলস করবো পরে, কিন্তু ফার্স্টে আমরা আসলে কি যে একদম বেসিক কিছু বিষয় আমরা আজকে পড়বো, এবং এগুলো একটু খাপছাড়া, অর্থাৎ একটা আমরা কিছু ডেফিনেশন আজকে পড়বো, আর এর পরবর্তীতে আমরা অঙ্ক হচ্ছে পরের, দেখা গেছে 2-3টা ক্লাস পরে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখব। তো আমরা একটু শুরু করে দিই। আমাদের শুরুতে যে বিষয়টা, এই অনুমান বা কল্পনা যাচাই করতে গেলে আমাদের কি লাগবে, কিছু এস্টিমেটর বা প্রাক্কলক লাগবে। তাহলে এই প্রাক্কলকটা কি, তাহলে কিছু সংজ্ঞা তোমাদের একটু জানতে হবে, যে প্রাক্কলকটা কি। প্রাক্কলক বা এস্টিমেটর, তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকে, যে আমাদের উদ্দেশ্য থাকে যে সমগ্রক নিয়ে কাজ করা, কিন্তু সমগ্রক নিয়ে আমরা কাজ করতে পারি না, কারণ কি সমগ্রকের আকারটা অনেক বিশাল থাকে। যেমন তোমার উদ্দেশ্য থাকে নিউ, যেটা সমগ্রকের গড় বের করা, নিউটা হচ্ছে সমগ্রকের গড়, কিন্তু এটা আসলে বের করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ সমগ্রকের আকারটা বা এটার আকারটা অনেক বিশাল থাকে, এই কারণে এই নিউটা বের করা আমাদের পক্ষে একটু কঠিন। আমরা যেটা করি, যে এই সমগ্র থেকে আমরা একটা নমুনা নেই, এবং সেই নমুনার গড় বের করি। ধরো নমুনার গড়, যেটাকে বলা হয় এক্স বার। তাহলে এই এক্স বারটা কেন বের করতেছি, এই মিউ সম্পর্কে একটা ধারণা লাভ করার জন্য, ঠিক আছে। তাহলে এই এক্স বারটাই কি হবে, এই মিউ এর একটা প্রাক্কলক বা এস্টিমেটর, তাকে এস্টিমেট করতেছে, তাকে এস্টিমেট করতেছে এই সমগ্রকের গড় সম্পর্কে একটা এস্টিমেট করতেছে, কে করতেছে, এই এক্স বার করতেছে। তাহলে প্রথম আমাদের যে সংজ্ঞাটা, সেটা হচ্ছে প্রাক্কলক বা এস্টিমেটর। সংজ্ঞাটা কি হবে, যে সকল নমুনার পরামিতির সাহায্যে সমগ্রকের পরামিতির মান সম্পর্কে ধারণা দেয়া হয়, উহাদেরকে প্রাক্কলক বা নিরূপক
আরো কিছু নাম আছে, প্রাক্কলক বা নিরূপক বা এস্টিমেটর বলে। অর্থাৎ যে সকল নমুনার সাহায্যে পরামিতির সাহায্যে সমগ্রকের পরামিতির মান সম্পর্কে ধারণা লাভ করা হয়, সমগ্রকের পরামিতি সম্পর্কে ধারণা লাভ করা হয়, তাকে আমরা কি বলবো? তাহলে এই এক্স বারকে আমরা কি বলবো? প্রাক্কলক। ঠিক আছে, এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এই এক্স বারটা আমরা কিভাবে বের করেছিলাম? এই এক্স বারটা বের করার অনেক সূত্র আছে, কয়েকটা সূত্র তোমরা করেছো। হয় এই যে সাম অফ এক্স ডিভাইডেড বাই এন, ঠিক আছে, অথবা আরো কি ছিল, এ প্লাস সাম অফ এক্স ডি, এরকম কিছু সূত্র ছিল আমাদের, তাই না? সংক্ষিপ্ত পদ্ধতি ছিল, ঠিক আছে, তারপরে একদম সরাসরি সূত্র ছিল, তাহলে দরকার নেই আমাদের এত। তাহলে এই যে আমরা পদ্ধতি অনুসরণ করতেছি, অর্থাৎ যে পদ্ধতিতে আমরা এই নমুনা থেকে কি করতেছি, এই নমুনা পরামিতি বের করতেছি বা প্রাক্কলক বের করতেছি, তাহলে যেই পদ্ধতিটা আমরা অনুসরণ করতেছি সেই পদ্ধতিকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা প্রাক্কলন, যেটাকে বলা হয় ইংলিশে এস্টিমেশন। তাহলে একটা হচ্ছে এস্টিমেটর, আরেকটাকে বলবো আমরা হচ্ছে এস্টিমেশন। অর্থাৎ যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিকে বলবো আমরা হচ্ছে এস্টিমেশন। তাহলে সংজ্ঞাটা কি হবে? যে পরিসংখ্যানিক পদ্ধতিতে কোনো প্রাক্কলকের সাহায্যে সমগ্রকের পরামিতি সম্পর্কে ধারণা লাভ করা যায় তাকে আমরা কি বলবো? প্রাক্কলন বা এস্টিমেশন। তাহলে একটা হচ্ছে প্রাক্কলক আর একটা হচ্ছে প্রাক্কলন, যে পদ্ধতি তাকে আমরা প্রাক্কলন বলি। যেমন তোমরা ওই যে ফার্স্ট ইয়ারে যখন তোমরা ম্যাথমেটিক্স করেছিলাম সেখানে আমরা অন্তরক সহগ করেছিলাম, ঠিক আছে, যে স্বাধীন চলকের অতি সামান্য বা এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলছিলাম? অন্তরক সহগ। আর যে পদ্ধতিতে করছিলাম সেই পদ্ধতিকে বলছিলাম কি? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। তাহলে যে পদ্ধতি সেটা হচ্ছে প্রাক্কলন, আর যেটা বের করতেছে সেটাকে বলা হয় প্রাক্কলন। খুবই ইজি জিনিস। এটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমরা বিভিন্ন প্রাক্কলক নিয়ে কাজ করব, ঠিক আছে। এখন যে কোনো প্রাক্কলককে বের করলেই হইল, আসলে তার যে মান, ঠিক আছে, আসলে এটার কোয়ালিটি কিরকম সেটাও কিন্তু আমাদের কি করতে হবে? দেখতে হবে। তাহলে এখন পরবর্তী আমাদের যে টপিকসটা, আমি যেই প্রাক্কলকটা বের করলাম তার আসলে কোয়ালিটি কিরকম, সেটা কি উত্তম নাকি আসলে একটু নিচু মানের, অর্থাৎ যেটা আমরা চাচ্ছি আসলে সেটা না। তাহলে পরবর্তী আমাদের যে টপিক সেটা হচ্ছে একটা উত্তম প্রাক্কলকের বৈশিষ্ট্য, একটা উত্তম প্রাক্কলকের বৈশিষ্ট্য। তাহলে প্রথমেই আমাদের এখানে আমাদের টোটাল 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্যের উপর বেস করে আমরা বলতে পারি যে আসলে এই প্রাক্কলকটা একটা উত্তম প্রাক্কলক। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে নিরপেক্ষতা। এক নাম্বার বৈশিষ্ট্য আমি সবগুলো একটু লিখতেছি। 2 নাম্বার হচ্ছে যথার্থতা। 3 নাম্বার হচ্ছে দক্ষতা। তোমার পর্যাপ্ততা। আর 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা এটা সামঞ্জস্যতা আর হচ্ছে যথার্থতা একই কথা। এই দুটার মিনিং হচ্ছে একই। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে সর্বনিম্ন বর্গ ত্রুটি। এই কোশ্চেনটা তোমাদের আলাদা করে একটু তোমরা রেডি করে নিবা, কারণ ফাইনালে তোমরা ধরে নাও যদি গত বছর এই কোশ্চেন না এসে থাকে তাহলে এই বছর তোমার আসবে, অর্থাৎ 1 বছর না আসলে পরের বছর আসে। এই কোশ্চেনটা এতটা ইম্পর্টেন্ট এবং এই বইয়ের দেখা গেছে এই মানে কিছু ব্রড কোশ্চেনের মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে তোমাদের বলে দেয় যে একটা উত্তম প্রাক্কলক কাকে বলে, একটা উত্তম প্রাক্কলকের
বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, তখন তোমাকে কি করতে হবে, এটা বর্ণনা করতে হবে। তাহলে এখন আমরা একটু চলে যাই এর একটু ডিটেলসে, যে আমরা কিভাবে এটা বিশ্লেষণ করব। তাহলে প্রথমেই আসি হচ্ছে নিরপেক্ষতা। আমি বাকিগুলো মুছে ফেলতেছি, একটা একটা আসি। প্রথমেই আসি হচ্ছে আমাদের নিরপেক্ষতা, বা যেটাকে বলা হয়, ইংলিশ নামগুলি একটু জানবা, সেটাকে বলা হয় আনবায়াসডনেস। ইংলিশগুলি কেন জানা প্রয়োজন, তোমরা যদি পরবর্তীতে হায়ার কোনো স্টাডিতে যাও আরো, তখন তোমাদের কিন্তু আসলে এগুলো বাংলাতে তোমরা পড়বে না, সব কিন্তু এগুলো ইংলিশে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের ইংলিশ নামগুলো জানা প্রয়োজন। এখন যেটা হচ্ছে, আমাদের উদ্দেশ্য কি থাকে, ধরো তুমি হচ্ছে, তোমার উদ্দেশ্য হচ্ছে এক্স বারটা তুমি বের করবা, এবং এটা বের করার উদ্দেশ্য কি, এই মিউ সম্পর্কে ধারণা লাভ করা। ধরো মিউর মান হচ্ছে 5, সমগ্রকের গড় হচ্ছে 5। এখন এই এক্স বারটা যদি তোমার 4.999 এরকম যদি হয়, তাহলে কি হইলো, এটা খুবই কাছাকাছি না, 5-এর কাছাকাছি, বা 5-এর প্রায় সমান হয়ে গেছে। তখন আমরা এটাকে কি বলবো, এক্স বারকে কি বলবো, একটা উত্তম প্রাক্কলক। তাহলে বিষয়টা কি, যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার, বা এক্স বারের প্রত্যাশিত মান, সেটা যদি মিউ এর সমান হয়ে যায়, বা সমগ্রকের গড়ের সমান যদি হয়ে যায়, তাকে আমরা কি বলবো, একটা নিরপেক্ষ প্রাক্কলক। তাহলে আমরা একটু সংজ্ঞা চলে আসি, বা এটা ডিটেলসে, যে নিরপেক্ষতা বলতে আমরা কি বুঝবো, যে একটা প্রাক্কলকের গড় বা প্রত্যাশিত মান, একটা প্রাক্কলক ধরো সেটা এক্স বার, এটার গড় বা প্রত্যাশিত মান, এক্সপেক্টেড ভ্যালু, এটা কিসের সমান হয়ে যাবে, সমগ্রকের গড়ের সমান হয়ে যাবে, পরামিতির সমান হয়ে যাবে। তখন আমরা এটাকে কি বলবো, একটা নিরপেক্ষ প্রাক্কলক, বা আনবায়াসড প্রাক্কলক। আসলে সে কোনো কিছু দ্বারা বায়াসড হয় নাই, ঠিক আছে, বা পরিবর্তন হয় নাই। তাহলে তাকে আমরা কি বলবো, একটা উত্তম প্রাক্কলক। এবং এটার একটা প্রমাণও আছে, অনেক ক্ষেত্রে এই প্রমাণটাও আসে। এই প্রমাণটা যেমন হচ্ছে, আমি লেফট হ্যান্ড সাইড ধরে করি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এক্সপেক্টেড এক্স বার। এখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার, ঠিক আছে, এক্স বারের সূত্র আমাদের কি জানা আছে, এক্স বারের সূত্র হচ্ছে x1 যোগ x2 যোগ ডট ডট xn ডিভাইডেড বাই কি n, ঠিক আছে। এখন এই 1 ডিভাইডেড বাই n, এই n এর মানটা কি, একটা ধ্রুবক। তাহলে এই 1 ডিভাইডেড বাই n টা আমরা এক্সপেক্টেড ভ্যালুর বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ 5 মানে কি, 5ই কোনো কনস্ট্যান্টের প্রত্যাশিত মান কি, সে নিজেই হবে। তাহলে এই n এর প্রত্যাশিত মান কি, nই হবে। তাহলে এই n টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, এক্সপেক্টেড ভ্যালু অফ x1 যোগ x2 যোগ ডট ডট xn, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, দেখো এই এক্সপেক্টেড ভ্যালু আমরা এখানে কি করতে পারি, এই x1 টা কিসের সমান হবে, মিউ এর সমান হবে, ঠিক আছে। বা এখানে তুমি প্রতিটাকে আলাদা করে ফেলো, যে এক্সপেক্টেড ভ্যালু অফ x1 যোগ এক্সপেক্টেড ভ্যালু অফ x2 ডট ডট এক্সপেক্টেড ভ্যালু অফ xn। আমরা কি করলাম, এই প্রতিটাকে আমি আলাদা করে ফেললাম, ব্র্যাকেটটা তুলে প্রতিটার সাথে আমি এক্সপেক্টেড ভ্যালু দিলাম। দেওয়ার পর যেটা হচ্ছে, যে এই যে x1, এক্সপেক্টেড ভ্যালু অফ x1, আমরা সূত্র জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ x বার কিসের সমান, মিউ এর সমান। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ x1 টা কিসের সমান হবে, মিউ এর সমানই হবে, অর্থাৎ এটা কি সমগ্রকের গড়ের প্রায় কাছাকাছি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই n, এক্সপেক্টেড ভ্যালু অফ x1 সমান কত, মিউ, x2 সমান কত, মিউ ডট ডট মিউ। তাহলে এখানে কত সংখ্যক হবে, টোটাল কয়টা তথ্য আছে এখানে, n সংখ্যক। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই n, n ইনটু মিউ। তাহলে মিউ মিউ কাটা, তাহলে এখানে হবে কি, মিউ ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ। অনেক সময় এটা বলে যে আনবায়াসনেসটা প্রমাণ করো, তখন তোমাকে কি এই প্রমাণটা একটু দেখাই দিতে হবে, ঠিক আছে। যে একটা উত্তম প্রাক্কলকের যে নিরপেক্ষতার যে প্রমাণটা, সেটা তোমাকে বলে দিল যে এক্সপেক্টেড ভ্যালু অফ x বার সমান মিউ প্রমাণ করো, ওই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রমাণ।
তাহলে আমাদের একটা বৈশিষ্ট্য গেল। আমরা এখন 2 নাম্বার বৈশিষ্ট্যে যাই। আমরা 2 নাম্বার বৈশিষ্ট্যে যাব। তার আগে একটা বিষয় একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে তোমরা ভেদাঙ্ক করেছো, তাই না? তোমরা ভেদাঙ্ক এই কথাটার সাথে পরিচিত, অনেকবার ফার্স্ট ইয়ারে দেখেছো, তারপরে হচ্ছে সেকেন্ড ইয়ারে ছিল না, থার্ড ইয়ারের পরিসংখ্যানে তোমরা প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় এগুলিতে ভেদাঙ্ক দেখেছো। আচ্ছা, এই ভেদাঙ্ক এটা কি, আমাদের সূত্রটা কি ছিল বলতো ভেদাঙ্কের? এটা কি সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্রটা কি? সাম অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই কি হবে? এন। এরকম একটা সূত্র, তাই না? এটা হচ্ছে ভেদাঙ্ক নমুনার ক্ষেত্র, এই কারণে এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। এখন আমাকে বলো, এই যে এক্স আর এক্স বারের ডিসটেন্স, এটা যত ছোট হবে, এখানে তো এখন আমরা সমগ্রক নিয়ে কাজ করছি, তাহলে কি হবে? এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। এখন এটা ডিসটেন্স যত কম হবে সেটা ভালো নাকি ডিসটেন্স বেশি হওয়া ভালো? যেমন কোনো একটা কেন্দ্রীয় মান, ধরো একটা সমগ্র হচ্ছে 5, এখন এটার বাকি মানগুলি কি কি? ধরো একটা 4, একটা 3, একটা 1, এটা ভালো নাকি সবগুলি যদি 5 হইতো সেটা ভালো, বা একটা 4 একটা 6 সেটা ভালো ছিল? তাহলে মানগুলি যত কাছাকাছি হবে সেটা কিন্তু আমাদের জন্য কি একটা উত্তম প্রাক্কলকের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। অর্থাৎ এরকম হবে না একটা থেকে একটা নমুনা অনেক দূরে অবস্থান করবে, যেমন 5 থেকে 1 কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভেদাঙ্কের মানটাও কি হবে? অনেক বেশি হবে। কারণ 5 থেকে 1 বাদ দিলে কত? 4, আর 4 কে স্কয়ার করলে হয়ে যাবে 4 4 16, তাহলে ওইটার ভেদাঙ্কের মান কিন্তু অনেক বড় হয়ে যাবে। কিন্তু ভেদাঙ্কের মান যত ছোট হবে, যেমন 5 থেকে 4 পার্থক্য 1, 5 থেকে 5 পার্থক্য 0, 5 থেকে 6 পার্থক্য -1, তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ভেদাঙ্ক বের করো খুবই ছোট হবে। তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার, যে একটা প্রাক্কলকের ক্ষেত্রে ভেদাঙ্কের মান যত ছোট হবে মানে হচ্ছে কি, এখানে এটার নমুনার যেগুলো আছে খুব কাছাকাছি, তার খুবই কাছাকাছি সে অবস্থান করতেছে, ঠিক আছে? আর এই ভেদাঙ্কের মান ছোট হবে কখন? আমরা সূত্র দেখলাম, দেখো এই n এর মান, অর্থাৎ এখানে আমরা লিখছি সাম অফ x মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই, এই n এর মান কি যত বড় হবে বা নমুনার আকার যত বড় হবে, তাহলে নিচে কোনো মান যদি বড় হয় তাহলে টোটাল এই মানটা কি হবে? তত ছোট হবে। মানে ভেদাঙ্কের মান ছোট হলে মানে কি আমাদের জন্য সেটা কি পজিটিভ। ক্লিয়ার? তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, যে ভেদাঙ্কের মান ছোট হওয়া মানে হচ্ছে আমাদের জন্য পজিটিভ। তাহলে আমরা পরবর্তী 2 নম্বর বৈশিষ্ট্যে যাই, সেটাকে বলা হয় হচ্ছে সামঞ্জস্যতা বা যথার্থতা। তাহলে এই বৈশিষ্ট্যটা কি হবে? যে নমুনার আকার বৃদ্ধির সাথে সাথে কোন একটি প্রাক্কলকের ভেদাঙ্ক শূন্যের কাছাকাছি হবে। অর্থাৎ যদি নমুনার আকার বড় হইতে হইতে এরকম বড় হয়ে যায় যে এটা প্রায় ভেদাঙ্ককে এত ছোট করছে যে প্রায় শূন্যের কাছাকাছি হয়ে গেছে, তখন ওই প্রাক্কলককে আমরা কি বলবো? সামঞ্জস্যপূর্ণ বা যথার্থ প্রাক্কলক। যেমন এক্স বার একটা প্রাক্কলক, এটার ভেদাঙ্ক, এর ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স বার সমান সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন, ঠিক আছে? তাহলে এক্স বার এটার ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স বার সমান হচ্ছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখানে যদি n এর মান টেন্ডস টু ইনফিনিটি, মানে n এর মান বাড়তে বাড়তে প্রায় কি অসীম হয়ে যায়, তখন কি হবে? তাহলে ভেরিয়েন্স অফ এক্স বার এটাও কিসের কাছাকাছি হবে? শূন্যের কাছাকাছি। এটার মিনিং হচ্ছে কাছাকাছি, নট যে একদম অসীম হবে তা না, অসীমের কাছাকাছি। এটাও তাই, ভেরিয়েন্স অফ এক্স বার একদম শূন্য হবে না, বাট শূন্যের কাছাকাছি হবে।
তখন আমরা কি বলবো, এই এক্স বারটাকে আমরা কি বলবো, যথার্থ প্রাক্কলক। এখানে যে কথাটা বলছি এই কথাটা তুমি নিজের ভাষায় বলতে পারো যে কেমন। এখানে কি নিয়ে আমরা কাজ করতেছি, ভেদাঙ্ক নিয়ে। তাহলে একটা, এবং কার ভেদাঙ্ক বের করতেছি, একটা উত্তম প্রাক্কলকের, একটা প্রাক্কলকের। তাহলে একটা কোনো একটি প্রাক্কলকের কিসের মান, এন এর মান বৃদ্ধির সাথে সাথে যদি ভেদাঙ্ক শূন্যের কাছাকাছি হয়, তাহলে ওই প্রাক্কলককে আমরা কি বলবো, একটা উত্তম প্রাক্কলক, কি বলে, একটা যথার্থ প্রাক্কলক বা একটা উত্তম প্রাক্কলক হয়ে যাবে সে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা দেখলাম যে যথার্থতা বা সামঞ্জস্যতা। আমরা এই যে 1 নাম্বার আর 2 নাম্বার যে বৈশিষ্ট্য বললাম, সেটা কিন্তু আমরা একটার মধ্যে, একটা প্রাক্কলকের মধ্যে আছি, তাই না? এতক্ষণ যা কিছু করছিলাম আমরা একটা প্রাক্কলকের ক্ষেত্রে তাকে আমি জাস্টিফাই করতেছি সে আসলে ভালো নাকি খারাপ। কিন্তু আমাদের প্রাক্কলক যদি একাধিক যখন হয়ে যাবে তখন বিষয়টা কি হবে। যেমন পরবর্তী যে আমাদের টপিকসটা 3 নাম্বার, সেটাকে বলবো আমরা দক্ষতা। তাহলে দক্ষতা বিষয়টা আসবে কখন, যখন একের অধিক প্রাক্কলক চলে আসবে। এখন তোমাকে এখানে কি একটা প্রতিযোগিতা হবে, ঠিক আছে? তাহলে দক্ষতা, যেটাকে আরেক নাম আছে হচ্ছে ইফিসিয়েন্সি। তোমাকে ইফিসিয়েন্সি দেখতে হবে। ধরো তোমার শ্রমিক নিয়োগ করেছো, 2 জন শ্রমিক, তাহলে 1 ঘন্টা যে যত বেশি উৎপাদন করতে পারবে সে কি হবে, তত বেশি দক্ষ হবে। তো এখানেও তাই, আমরা এখানে দক্ষতা জাস্টিফাই করব যে আসলে 2টা প্রাক্কলক দেয়া থাকবে, কে বেশি দক্ষ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই 2টা প্রাক্কলক হচ্ছে, একটা হচ্ছে এক্স বার আর একটা হচ্ছে এম ই। এক্স বার আর একটা হচ্ছে এম ই, 2টা প্রাক্কলক। তাহলে এক্স বারের ক্ষেত্রে ধরো ভেদাঙ্ক হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স, যেটা সেটা হচ্ছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। আর এম ই যেটা, এটার ক্ষেত্রে ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এম ই হবে, সেটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। তাহলে তোমার ধরো এখানে ভেদাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, তাদের কাজের গতি দেওয়া আছে। এখন দেখো এক্স বার, তার ভেদাঙ্ক কত, ভেরিয়েন্স অফ এক্স সমান সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। আর এই এম ই, এটা আরেকটা প্রাক্কলক, তার ভেদাঙ্ক কত, ভেরিয়েন্স অফ এম ই পাই ডিভাইডেড বাই 2 সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন। এখন এই দুইটার মধ্যে কে ছোট কে বড়? এই যে পাই ডিভাইডেড বাই 2, এটার মান কিন্তু আমাদের জানা আছে, তোমরা ক্যালকুলেটর থেকে কিন্তু এই পাই এর মান জানো, পাই ডিভাইডেড বাই 2। তাহলে এটা তো একের বড় একটা মান, তাহলে একের বড় কোনো মান দ্বারা যদি একটা অংশকে তুমি গুণ করো, তাহলে অবশ্যই এই মানটা কি, এই সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন থেকে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বা আমি এভাবেও লিখতে পারি যে এখানে এই ভেরিয়েন্স অফ এম ই যেটা, এটা অবশ্যই কিসের থেকে বড় হবে, ভেরিয়েন্স অফ এক্স থেকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই এটা থেকে বড় হবে, কারণ কি, এখানে পাই ডিভাইডেড বাই 2 আছে। এটার কারণে কিন্তু, যদিও এই অংশটা 2 জায়গায় সমান, দেখো এই সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন, সিগমা স্কয়ার ডিভাইডেড বাই এন 2 জায়গায় সমান, কিন্তু বাড়তি জিনিসটা কি আছে, পাই ডিভাইডেড বাই 2। এটার কারণে কিন্তু এই টার্মটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এবং বড় হইলে আমরা অলরেডি জানি যে ভেদাঙ্কের মান যদি বড় হয়ে যায় সেটা কিন্তু ভালো না। তাহলে এটার ভেদাঙ্ক বড় হয়ে গেছে মানে সে আসলে এলিজিবল না, তাকে আমি কি করব, ছাঁটাই করে দিব। একইভাবে এখানে বলতে পারি যে এখানে 2টা এস্টিমেটরের ক্ষেত্রে কি, এই এম এর ভেদাঙ্ক এই এক্স বারের ভেদাঙ্ক তুলনায় কি বেশি, সুতরাং এই এক্স বারটা কি হবে, একটা দক্ষ প্রাক্কলক, কিন্তু নট এম ইটা দক্ষ প্রাক্কলক হবে না। তাহলে লাস্টে আমরা কি বলবো, যে এক্স বার হলো দক্ষ প্রাক্কলক। তাহলে এখানে আমরা লিখব কি, যে দক্ষতাটা কি, যে দক্ষতা বলতে বুঝি একাধিক নিরপেক্ষ প্রাক্কলকের মধ্যে ভেদাঙ্ক কম হওয়া। যার ভেদাঙ্ক যত কম হবে সে তত কি হবে, উত্তম প্রাক্কলক বা যথার্থ প্রাক্কলক, সরি এখানে হচ্ছে দক্ষ প্রাক্কলক হবে।
তাহলে কি এক্ষেত্রে যে প্রাক্কলকের ভেদাঙ্ক কম তাকে দক্ষ প্রাক্কলক বলে। ঠিক আছে, এরপর আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝাই দেব। এই উদাহরণটা কিন্তু তোমাদের ফাইনালেও দিতে হবে যদি তোমাদের এটা ব্যাখ্যা করতে বলে। তাহলে দেখো যে সামঞ্জস্যতা দক্ষতায় দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে, দুই জায়গায় ভেদাঙ্ক নিয়ে আলোচনা করছি। আর এখানে এস্টিমেটর ছিল একটা, এবং একটা নিয়ে আমি আলোচনা করছি যে এখানে যদি n এর মান ইনফিনিটি হয় বা অসীমের কাছাকাছি হয় তাহলে ভেরিয়েন্স অফ x বারের মানও কি হবে, শূন্যের কাছাকাছি হবে। তখন এটাকে আমরা দক্ষ যথার্থ প্রাক্কলক বলবো। আর এখানে কি, এখানে আমাদের এস্টিমেটর হচ্ছে দুইটা, আমাদের প্রাক্কলক হচ্ছে দুইটা। এখন দুইটার মধ্যে তোমাকে জাস্টিফাই করতে হবে কে আসলে দক্ষ আর কে আসলে অদক্ষ। তাহলে তুমি অদক্ষ বলার দরকার নাই, আমরা এখানে জাস্টিফাই করে দেখলাম যে হ্যাঁ x বারটা হচ্ছে দক্ষ প্রাক্কলক। ঠিক আছে, সে আসলে দক্ষ প্রাক্কলক। তাহলে আমাদের 1 2 3 আমাদের তিনটা বৈশিষ্ট্য অলরেডি হয়ে গেছে, আমরা এই পাশে মুছে ফেলি। এরপরে হচ্ছে পর্যাপ্ততা, আমাদের 4 নাম্বার যে বৈশিষ্ট্য সেটাকে বলবো আমরা পর্যাপ্ততা। এটার ইংলিশের নাম হচ্ছে সাফিসিয়েন্সি। তাহলে পর্যাপ্ততা কি হবে, এখানে তেমন কোনো উদাহরণ বা কিছু নাই, সরাসরি তুমি বলে দিবা। সেটা হচ্ছে যে কোনো প্রাক্কলকে নমুনা হতে প্রাপ্ত সকল তথ্য দ্বারা সমগ্রকে সকল তথ্য প্রদান করতে সক্ষম, ওই প্রাক্কলককে যথার্থ প্রাক্কলক বলে। হ্যাঁ, স্বাভাবিক যে কোনো একটা নমুনা থেকে প্রাপ্ত যে তথ্য সেটা যদি সমগ্রকে সম্পূর্ণ তথ্য দিতে যদি সে পারে তাহলে সমস্যা কি, তাহলে সেটা কি হবে, আমাদের পর্যাপ্ত বা সাফিসিয়েন্সি প্রাক্কলক হবে। এটা তো নর্মাল, অর্থাৎ সে হচ্ছে এনাফ, অর্থাৎ তার যদি তথ্যগুলি তুমি নাও সে হচ্ছে সমগ্র সম্পর্কে একদম সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিবে, তখন তাকে আমরা বলবো পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট এস্টিমেটর। তাহলে কি এখানে যে কোন প্রাক্কলকে নমুনা হতে প্রাপ্ত সকল তথ্য দ্বারা সমগ্রকে সকল তথ্য প্রদান করতে সক্ষম যদি হয় তাহলে ওই প্রাক্কলককে আমরা কি বলবো, পর্যাপ্ত প্রাক্কলক বা সাফিসিয়েন্ট এস্টিমেটর। এটা আমি আর করতেছি না, খুবই ইজি। এখন চলে যাই আমরা 5 নাম্বার। এখন চলে যাব আমরা 5 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় সর্বনিম্ন বর্গ ত্রুটি, বা এটাকে বলা হয় ইংলিশে বলা হয় খুবই ইম্পর্টেন্ট মিন স্কয়ার এরর। আমরা এক নাম্বার যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা কি ছিল, নিরপেক্ষ হয়েছিল। কেন, কারণ সেটা হচ্ছে কি, তার নিরপেক্ষতা বিষয়টা কি, অর্থাৎ তুমি যে প্রাক্কলকটা নিচ্ছ তার যদি প্রত্যাশিত মান কিসের সমান হবে, সমগ্রকের গড়ের সমান হবে, তখন তাকে আমরা কি বলছিলাম, আনবায়াসড এস্টিমেটর। আর আমরা 2 আর 3 যে বৈশিষ্ট্যটা দেখছিলাম সেটার বেসমেন্টটা কি, ভেরিয়েন্স নিয়ে। এখন ধরো এখানে দুইটা এস্টিমেটর, হ্যাঁ এখানে দুইটা এস্টিমেটর, একটা ধরো হচ্ছে x বার আর একটা হচ্ছে y বার। এখন তুমি একটা ডিলেমায় পড়ে গেছো, অর্থাৎ একটা কি, কোন কুলে তুমি পা রাখবা, মানে তুমি একটা দোটানায় পড়ে গেছো। কেমন, ধরো x বারটা হচ্ছে, এটা হচ্ছে আনবায়াসড হয়েছে, আনবায়াসড মানে কি, সে বায়াস না বা নিরপেক্ষ, কিন্তু এটার আবার ভেরিয়েন্স বেশি হয়ে গেছে, এটার ভেরিয়েন্সটা কি হয়েছে, খুবই বেশি। আবার অন্যদিকে এই y এর মানটা, সেটা আবার বায়াসড হয়েছে, সেটা আবার অনিরপেক্ষ বা সে কোনো কিছু দ্বারা আসলে বায়াস, কিন্তু তার আবার ভেরিয়েন্সটা কম, ওদিক দিয়ে আবার সে পজিটিভ, ভেরিয়েন্সটা কম। ভেরিয়েন্স কম হওয়া মানে তো পজিটিভ। তাহলে তুমি তখন ডিসিশন এই দুইটার মধ্যে কাকে তুমি চুজ করবা, ঠিক আছে, একটা ডিলেমার মধ্যে পড়ে গেছে যে একদিকে এটা আনবায়াসড পজিটিভ, এদিক দিয়ে সে পজিটিভ, কিন্তু তার আবার ভেরিয়েন্স বেশি, এদিক দিয়ে সে নেগেটিভ হয়ে গেছে।
আবার এই ওয়াই বারের ক্ষেত্রে সে হচ্ছে বায়াসড হয়েছে, সে এদিক দিয়ে নেগেটিভ, শুরুতে সে একটু খারাপ করছে, কিন্তু পরে গিয়ে সে কি করলো, তার ভেরিয়েন্স আবার হচ্ছে কম, এদিক দিয়ে সে আবার পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে তোমরা আসলে কোনটাকে ডিসিশন নিবা, যে আসলে কাকে তুমি উত্তম প্রাক্কলক বলবা তুলনায়। তাহলে এখন আসে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেই সূত্রটা আমি একটু লিখতেছি, যে এম এস ই এক্স বারের ক্ষেত্রে এটার সূত্রটা কি হবে, বা এমএসসি আমি সরাসরি লিখি, এমএসসি সমান বায়াসনেস হোল স্কয়ার প্লাস হচ্ছে ভেরিয়েন্স। এমএসসি বা সর্বনিম্ন বর্গ ত্রুটি বা মিন স্কয়ার এরর, এটা বের করার সূত্র কি, বায়াসনেসকে আমরা স্কয়ার করব প্লাস ভেরিয়েন্সকে আমরা কি করব, যেভাবে আছে সেভাবে রেখে দিব। এখন এই দুইটার মধ্যে যেটা ছোট হবে, ঠিক আছে, আমরা ধরা হচ্ছে এখানে ফার্স্টে আমরা এক্স বারের ক্ষেত্রে বের করব, এক্স বারের ক্ষেত্রে আমরা এমএসসি বের করব। তাহলে এমএসসি এক্স বারের ক্ষেত্রে এখানে কি সূত্র হচ্ছে, এখানে কি কি দেওয়া আছে, ধরো এক্স বারের ক্ষেত্রে এখানে আমাদের বায়াসনেস বলা আছে, এক্স বারের ক্ষেত্রে আমরা এখন যা কিছু করতেছি এক্স বারের ক্ষেত্রে, ধরো সে হচ্ছে নিরপেক্ষ, মানে তার বায়াসনেস নাই, জিরো, বাট অন্যদিকে তার ভেরিয়েন্সটা কত, ধরো তার ভেরিয়েন্সটা বলা আছে সেটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই দিক থেকে আমরা এমএসসি বের করতে পারি, এমএসসি সমান কি হবে, 0 হোল স্কয়ার প্লাস ভেরিয়েন্স হচ্ছে 3, কত হবে 9, সরি 9 কি হবে, শুধু 3। আর এই এমএসসি ওয়াই বারের ক্ষেত্রে কি হবে, ধরো এই ওয়াই বারের ক্ষেত্রে হচ্ছে বায়াসনেস, কিছুটা বায়াসনেস তার আছে, সেটা হচ্ছে ধরো 2, আর ভেরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে 1। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কত হবে, 2 স্কয়ার প্লাস 1, 2 × 4 = 5। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা, এই 3 হচ্ছে ছোট, আর যে ছোট হবে সেটাই কি হবে, আমাদের সর্বনিম্ন বর্গ ত্রুটি বা উত্তম প্রাক্কলক। তাহলে দেখো এই দুইটা থেকে আমরা কি ডিসিশন পৌঁছাতে পারি, এমএসসি এক্স বার ইজ লেস দেন এমএসসি ওয়াই বার, অর্থাৎ এই এক্স বারের এমএসসি এই ওয়াই বারের এমএসসি তুলনায় কি হবে, ছোট। সুতরাং আমরা বলতে পারি এক্স বারটা কি ওয়াই বারের তুলনায় একটা উত্তম প্রাক্কলক। আচ্ছা, নিচে তো দেখা যাচ্ছে না, তোমরা কিছু বলো না। আমরা এই লাইনের পর উপরে চলে যাচ্ছি, এমএসসি ওয়াই বার সমান কত হবে, তাহলে এই ওয়াই বারের ক্ষেত্রে আমাদের বায়াসনেস বলা আছে 1, সরি বায়াসনেস হচ্ছে 2, আর একটা হচ্ছে ভেরিয়েন্স বলা আছে 1, তাহলে কত বের হবে, 2 স্কয়ার প্লাস 1 বা 5। তাহলে এখান থেকে দেখতে পারতেছি যে এমএসসি এক্স বার, এই যে এক্স বারের ক্ষেত্রে 3 বের হচ্ছে, তাহলে 3 অবশ্যই 5 থেকে কি ছোট, তাহলে এমএসসি ওয়াই বার। তাহলে এখান থেকে কি ডিসিশনে পৌঁছাতে পারি, যে এক্স বারটা হচ্ছে ওয়াই বারের তুলনায় একটা উত্তম প্রাক্কলক বা ভালো প্রাক্কলক। তাহলে আমাদের 5টা বৈশিষ্ট্য হয়েছে। 5টা বৈশিষ্ট্য আমরা আবার একটু রিপিট করি, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ধরে রাখো এই কোশ্চেনটা আসবে। তাহলে এক নাম্বার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি, নিরপেক্ষতা। 2 নাম্বার হচ্ছে যথার্থতা। 3 নাম্বার হচ্ছে দক্ষতা। 4 নাম্বার হচ্ছে পর্যাপ্ততা।
আর 5 নাম্বার হচ্ছে এমএসসি বা সর্বনিম্ন বর্গ ত্রুটি। এই নিরপেক্ষতাতে কি নিয়ে আলোচনা করছে? এখানে বায়াসনেস নিয়ে কাজ করছে, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বার যদি নিউ সমান হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ প্রাক্কলন। আর যথার্থতা দক্ষতা এখানে কি নিয়ে আলোচনা করছে? ভেরিয়েন্স নিয়ে। পর্যাপ্ততা কি নিয়েছে? যে সব, অর্থাৎ এখানে সকল তথ্য যদি তুমি এখানে নমুনার মধ্যে যদি সকল তথ্য সম্পর্কে যদি পাও সেটাকে আমরা কি বলবো? একটা উত্তম বা ভালো প্রাক্কলন।